আচ্ছা, আমরা তো কেনাকাটার জন্য ফ্লিপকার্ট হামেশাই ব্যবহার করি। কিন্তু এটা কি কখনো ভেবে দেখেছি যে এই ফ্লিপকার্ট ব্যবহার করে ঘরে বসে টাকা আয় করা যেতে পারে? হ্যাঁ, ঠিকই। শুধু একটা স্মার্টফোন আর ইন্টারনেট থাকলেই হলো। আজকের আলোচনাটা এই নিয়েই। একদম। আজকাল এই ই-কমার্স প্ল্যাটফর্মগুলো কিন্তু শুধু জিনিস বেচা-কেনার জায়গা নয়। এগুলো অনেকের জন্য উপার্জনের একটা বেশ ভালো পথ খুলে দিচ্ছে। হুম। ফ্লিপকার্টও এক্ষেত্রে বেশ কয়েকটা রাস্তা তৈরি করেছে। একটা সাম্প্রতিক রিপোর্টও এই বিষয়গুলো উঠে এসেছে। আমরা আজ সেগুলো নিয়েই একটু বিস্তারিত কথা বলবো। দারুণ ব্যাপার তো। তাহলে আসুন শুরু করি সবথেকে যেটা পরিচিত, ফ্লিপকার্ট অ্যাফিলিয়েট মার্কেটিং দিয়ে। ব্যাপারটা ঠিক কি বলুন তো? অনেকেই তো করে এটা শুনেছি। হ্যাঁ, এটা বেশ জনপ্রিয়। খুব সহজ করে বললে, ফ্লিপকার্টের যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে সেখানে রেজিস্টার করতে হবে প্রথমে। আচ্ছা। তারপর ধরুন ওদের সাইটের কোনো একটা পণ্যের জন্য আপনি একটা স্পেশাল লিঙ্ক পাবেন আপনার ড্যাশবোর্ডে। ও। ওই লিঙ্কটা আপনি আপনার ব্লগ, ওয়েবসাইট বা ধরুন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করলেন। এবার কেউ যদি ওই লিঙ্কে ক্লিক করে ফ্লিপকার্ট থেকে কিছু কেনে, তাহলেই টাকা? তাহলেই আপনি একটা নির্দিষ্ট পার্সেন্টেজ কমিশন পাবেন। ব্যাস। শুনতে তো বেশ সহজ লাগছে, কিন্তু এর মুশকিলটা কোথায়? শুধু লিংক দিলেই কি টাকা আসতে শুরু করে? আর কমিশন কেমন থাকে সাধারণত? দেখুন, এখানেই আসল কৌশলটা। শুধু লিঙ্ক ছড়িয়ে দিলেই তো হবে না। আপনার একটা নির্দিষ্ট ফলোয়ার বেস বা অডিয়েন্স থাকা দরকার, যারা আপনার কথায় ভরসা করে। বিশ্বাসযোগ্যতা। ঠিক। কতজন লিঙ্কে ক্লিক করে সত্যি সত্যি কিনছে, কনভার্সন রেট, সেটার উপরই সবটা নির্ভর করে। আচ্ছা। আর কমিশনের হারটা পণ্যের ক্যাটাগরি অনুযায়ী পাল্টায়। ধরুন ইলেকট্রনিক্সে হয়তো 2 কি 5%, কিন্তু ফ্যাশন বা বইপত্রে 10-12% বা তার বেশিও হতে পারে। ও, বেশ ভালো তো। হ্যাঁ, আর একবার একটা মিনিমাম উপার্জনের সীমায় পৌঁছলে টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে। এর জন্য কিন্তু নিজের কোনো প্রোডাক্ট বা ইনভেস্টমেন্ট কিচ্ছু লাগে না। বোঝা গেল। ভরসা তৈরি করা আর ঠিক লোকের কাছে পৌঁছনোটা খুব দরকারি। আচ্ছা, এই তো গেল লিংক শেয়ার করে আয়ের কথা। কিন্তু ধরুন কারো যদি নিজেরই কিছু বিক্রির জিনিস থাকে, হাতে তৈরি গয়না বা ধরুন পোশাক, তাদের জন্যও কি ফ্লিপকার্টে কোনো রাস্তা আছে? নিশ্চয়ই আছে। এটাই আমাদের দ্বিতীয় উপায়, ফ্লিপকার্টে সরাসরি বিক্রেতা বা সেলার হিসেবে যোগ দেওয়া। সেলার। আচ্ছা। হ্যাঁ, আপনার যদি নিজস্ব কোনো পণ্য থাকে, সে পোশাক হোক বা ধরুন ঘর সাজানোর জিনিস, কসমেটিক্স, হস্তশিল্প, যা খুশি, আপনি ফ্লিপকার্টের যে বিশাল কাস্টমার বেস, তাদের কাছে পৌঁছে দিতে পারেন। তার জন্য কি করতে হয়? এর জন্য seller.flipkart.com-এ গিয়ে সাইন আপ করতে হবে। ওটা কি খুব কঠিন? কি কাগজপত্র লাগে? না, খুব জটিল নয়, তবে কিছু জিনিস তো লাগবেই। যেমন ধরুন ব্যবসার নাম, আপনার প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস আর একটা জিএসটি নম্বর। ও, জিএসটি নম্বর লাগবে। হ্যাঁ, জিএসটি নম্বরটা দরকার। কারণ এটা তো একটা ব্যবসায়িক কাজ, তাই সরকারি নিয়ম অনুযায়ী ট্যাক্সের ব্যাপারগুলো থাকে। তারপর পণ্যের ভালো ছবি, বিস্তারিত বিবরণ আর দাম ঠিক করে লিস্টিং তৈরি করতে হয়। আচ্ছা, এতে নতুন বিক্রেতাদের জন্য সবচেয়ে বড় সুবিধে বা অসুবিধে কি হতে পারে? সবচেয়ে বড় সুবিধে হল ফ্লিপকার্টের লজিস্টিক সাপোর্ট। ধরুন অর্ডার এলো, পণ্যটা আপনার থেকে তুলে নিয়ে ক্রেতার কাছে পৌঁছে দেওয়ার পুরো দায়িত্বটা ফ্লিপকার্ট নিয়ে নেয়। বাহ, এটা তো দারুণ। হ্যাঁ, প্যাকেজিংয়ের জন্য হেল্প পাওয়া যায়। এটা বিক্রেতাদের অনেক চিন্তা কমায়। অসুবিধে বলতে গেলে কম্পিটিশন খুব বেশি। তা তো হবেই। নিজের পণ্যের কোড়কি, দাম, কাস্টমার সার্ভিস, এগুলো দিয়ে অন্যদের থেকে আলাদা হতে হবে। আর ভালো রেটিং ধরে রাখাটাও খুব জরুরি। তবে হ্যাঁ, এর মাধ্যমে নিজের একটা ব্র্যান্ড তৈরি করা সম্ভব, যেটা লম্বা দৌড়ে কিন্তু খুব লাভের হতে পারে। অর্থাৎ এখানে একটু গোছানো প্রস্তুতি আর নিয়মিত দেখাশোনা দরকার। বেশ, কিন্তু ধরুন কারোর নিজের প্রোডাক্টও নেই, আবার ওই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মতো ফলোয়ার বেস তৈরি করার সময় বা ইচ্ছেও নেই, তাদের জন্য কি ফ্লিপকার্ট কিছু ভেবেছে? ভেবেছে তো, আর সেটা বেশ মজার। তৃতীয় উপায়টা হলো ফ্লিপকার্টের শপসি অ্যাপ। শপসি? ওটা আবার কি? এটা আসলে একটা রিসেলিং প্ল্যাটফর্ম। এখানে আপনাকে কোনো জিনিস স্টক করতে বা কিনতেও হবে না। কিছুই না? না। শপসি অ্যাপে হাজার হাজার প্রোডাক্ট লিস্ট করা আছে। আপনি শুধু সেই প্রোডাক্টের ক্যাটালগ আপনার বন্ধুদের, পরিবারের লোকেদের বা সোশ্যাল মিডিয়ার কন্ট্যাক্টদের সাথে শেয়ার করবেন। আচ্ছা,
তাহলে আয়টা হবে কি করে? থেকে কিছু অর্ডার করে আপনি সরাসরি একটা কমিশন পাবেন। আর আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো, আপনি চাইলে জিনিসের আসল দামের ওপর নিজের একটা মার্জিন মানে লাভ যোগ করতে পারেন। মানে একটু বুঝিয়ে বলবেন। ধরুন শপসিতে একটা কুর্তির দাম 400 টাকা। আপনি সেটা আপনার পরিচিত কারো কাছে 500 টাকায় বিক্রি করার ব্যবস্থা করলেন। অর্ডার দেওয়ার সময় আপনি আপনার দামটাই 500 দেবেন। ডেলিভারি হয়ে গেলে আপনার যে লাভ মানে 100 টাকা সেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। আরে তাই নাকি? হ্যাঁ, পুরো ডেলিভারি, পেমেন্ট, কালেকশন সব শপসি দেখবে। বাহ, এ তো একেবারে জিরো ইনভেস্টমেন্ট, কোনো ঝুঁকিই নেই বলতে গেলে। এটা তো মনে হচ্ছে গৃহবধূ বা ছাত্রছাত্রীদের জন্য দারুণ একটা সুযোগ। একদম, কোনো মূলধন ছাড়াই শুরু করা যায়। তবে এখানেও আপনার নেটওয়ার্কিং আর কথা বলার দক্ষতাটা কাজে লাগবে। ঠিক, এবার 4 নম্বর উপায়টার কথা ভাবা যাক। আজকাল তো অনেকেই কন্টেন্ট বানাচ্ছেন ইউটিউবে, ইনস্টাগ্রামে। তাদের জন্য কি ফ্লিপকার্ট ব্যবহার করে আয়ের কোনো সুযোগ আছে? অবশ্যই আছে। তারা ওই অ্যাফিলিয়েট মার্কেটিং মডেলটাকেই আরও ভালোভাবে কাজে লাগাতে পারেন। কি রকম? ধরুন একজন ইউটিউবার একটা নতুন মোবাইল ফোনের রিভিউ করছেন। তিনি কি করতে পারেন? ভিডিওর ডেসক্রিপশনে ফোনটার ফ্লিপকার্ট অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে দিতে পারেন। ও আচ্ছা। দর্শকরা যদি রিভিউ দেখে ইমপ্রেসড হয়ে ওই লিঙ্কে ক্লিক করে ফোনটা কেনেন, তাহলে ইউটিউবার কমিশন পাবেন। একইভাবে ফ্যাশন ব্লগাররা পোশাকের লিঙ্ক দিতে পারেন, টেক রিভিউয়াররা গ্যাজেটের লিঙ্ক ব্যবহার করতে পারেন। তার মানে নিজের কন্টেন্টের সাথে মিলিয়ে প্রাসঙ্গিক জিনিসের প্রচার করে আয়। এতে তো কন্টেন্ট ক্রিয়েটারদের আয়ের একটা এক্সট্রা দিক খুলে যেতে পারে। ঠিক তাই। তবে এখানেও কিন্তু দর্শকের বিশ্বাসটা ধরে রাখা খুব জরুরি। মানে অপ্রাসঙ্গিক জিনিসের লিঙ্ক দিলে বা শুধু বিক্রির জন্য প্রমোট করলে উল্টে ফলোয়ার কমে যেতে পারে। স্বচ্ছ থাকাটা দরকার। তাহলে সব মিলিয়ে যা বুঝলাম, ফ্লিপকার্ট এখন শুধু একটা অনলাইন দোকান নয়, বরং এটা বিভিন্ন ধরনের মানুষের জন্য, যাদের নিজেদের জিনিস আছে, যাদের নেই, যারা ভালো নেটওয়ার্কিং পারেন বা যারা কন্টেন্ট বানান, সবার জন্যই কিছু না কিছু রোজগারের সুযোগ তৈরি করে দিয়েছে। অ্যাফিলিয়েট মার্কেটিং, সরাসরি সেলার হওয়া, শপসি দিয়ে রিসেলিং বা কন্টেন্ট মনিটাইজেশন, পথ অনেকগুলোই। একদম। টেকনোলজির সাহায্য নিয়ে আরেকটু ধৈর্য ধরে চেষ্টা করলে যে কেউ এই সুযোগগুলো কাজে লাগাতে পারেন। স্টুডেন্ট, হাউসওয়াইফ, রিটায়ার্ড পারসন বা নতুন কিছু শুরু করতে চাইছেন এমন যে কেউ এর মাধ্যমে ঘরে বসে আয়ের চেষ্টা করতেই পারেন। আলোচনাটা কিন্তু খুবই কাজের হলো। শেষে একটা প্রশ্ন আসছে মনে, এই যে এতগুলো পথের কথা আমরা শুনলাম, এর মধ্যে কোনটা হয়তো দীর্ঘমেয়াদে বেশি সম্ভাবনাময়, বা কোনটা হয়তো দেখতে সহজ লাগলেও টিকে থাকা কঠিন? এটা বোধহয় ব্যক্তির নিজের দক্ষতা, আগ্রহ আর লক্ষ্যের উপর নির্ভর করবে, তাই না? এই ভাবনাটা না হয় শ্রোতাদের জন্য রইল।